নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকে আপনাদের খানিকটা জানাতে চাই ভারতে শেখ হাসিনা কেমন আছেন। আমি এই ভিডিওটা করছি এই কারণে যে শেখ হাসিনা যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সেটা নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বাইরেও বহু মানুষের মধ্যে এটা এখন একটা বিরাট বড় চর্চার বিষয় এবং এড়ানোর নানান রকম কৌশল অবলম্বন করেও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলি এবং সামগ্রিকভাবে বাংলাদেশবাসী তাদের মধ্যে একটা বিরাট কৌতূহল আছে। তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা এর আগে দুবার তার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছে। তৃতীয় প্রত্যাবর্তনের ঘোষণা তিনি দিয়েছেন, কিন্তু আগের দুটির সঙ্গে এবারের প্রত্যাবর্তনের বিরাট বড় একটি মৌলিক ফারাক আছে। এবার তার মাথার উপরে ফাঁসির সাজার ঝুলছে, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন এবং ঘোষণা করেছেন যে তিনি আত্মসমর্পণ করবেন, কারাগারে যাবেন, আইনি লড়াই করবেন। এখন এগুলি শেষ পর্যন্ত কি হবে, অর্থাৎ 2026-এর ডিসেম্বর মাস বলা হয়েছে যে ওই সময় তিনি ফিরবেন। ডিসেম্বর মাসে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 16 ডিসেম্বর, বিজয়ের মাস, ওই জন্য বাংলাদেশে পালিত হয়। 16ই ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তানের কবল মুক্ত হয়েছিল। ফলে এই যে বিজয় দিবস, ধরে নেওয়া যায় যে বিজয় দিবসকে সামনে রেখেই শেখ হাসিনা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো বিজয় দিবসের একদিন আগে বা বিজয় দিবসের দিনেই হয়তো তিনি দেশের মাটিতে পা রাখতে চান, সেগুলি এখনই কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যেটা হয়েছে যে একজন মানুষ যিনি জানেন যে দেশে গেলে পরে তার দুটোই হতে পারে, তিনি কারাগারে তার উপর নিপীড়ন নির্যাতন হতে পারে, খুব দ্রুত তার যে সাজা হয়েছে সেই সাজা কার্যকর করা হতে পারে। তার কারণ শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে একটা প্রতিহিংসার বিষয়ও আছে, কারণ তিনি প্রথম নেত্রী এবং রাষ্ট্রপ্রধান যিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল শুধু নয়, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, পাকিস্তানের হয়ে লড়াই করেছিল, তাদের তিনি সাজা দিয়েছেন এবং বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ফলে সেই যে শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, তারা শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মুখিয়ে আছে এবং সেটা একটা প্রতিহিংসা। এ নিয়ে তো কোনো দ্বিতীয় শব্দ কিছু আসছে না। তো এই যে এত বড় একটা ঝুঁকি নিয়েও তিনি যে ঘোষণা করেছেন যে তিনি দেশে ফিরবেন, এবং এই যে বিষয়টি, এইটা নিয়ে এখন বহু মানুষ তাকে নিয়ে, যাদের খুব বেশি কৌতূহল আগেও হয়তো ছিল না, এখন সকলেই খুব কৌতূহলী হয়ে উঠেছেন। এবং এটা শুধু বাংলাদেশ নয়, ভারতেও কিন্তু মানুষের মধ্যে এখন একটা তুমুল কৌতূহল আছে যে এইরকম একটা কঠোর সাজা মাথায় নিয়ে একজন ব্যক্তি, একজন নেত্রী, তিনি তার দেশে ফিরে যেতে চান। আমাকে তিনি যে সাক্ষাৎকার জুন মাসে, অর্থাৎ এবছর জুন মাসের গোড়াতে যে সাক্ষাৎকার দ্য ওয়ালকে তিনি দিয়েছেন, আমারই সৌভাগ্য হয়েছে সেই সাক্ষাৎকার নেওয়ার। তখন আমি তাকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনি দেশে কেন ফিরছেন এইভাবে ঝুঁকি নিয়ে। উনি দুটি কথা বলেছিলেন, যে এক হচ্ছে যে মৃত্যু ওনাকে প্রায় দুয়ারে এসে ফিরে গেছে, ফলে মৃত্যু ভয় ওনার নেই। উনি বলছেন যে আমার ওপরে 20-22 বার আক্রমণ হয়েছে, আর গ্রেনেড হামলা যা ছিল তাতে বেঁচে ফেরার কথা ছিল না, কিন্তু আমি বেঁচে গিয়েছি। আর 5 আগস্ট 2024 সেটাও একই রকম ঘটনা। একেবারে মিনিট 15-20 বিলম্ব হলে পরে তার কি পরিণতি হতো ভাবতেই গা শিউরে ওঠে। ফলে তিনি বলছেন যে আমি এগুলো নিয়ে ভাবিত নই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আমাকে, যে আমি শুধু আমার দলের জন্য ফিরতে চাই এটা নয়, আমি আমার দেশের জন্যও ফিরতে চাই। তিনি বলছেন যে আমার দেশটা বদলে যাচ্ছে, দেশটা বিপন্ন, ফলে আমি বাকি যে কত বছর বাঁচব আমি চেষ্টা করব আমার দেশটাকে রক্ষা করার। শেখ হাসিনার এই যে কথাবার্তাগুলি, এরপর শেখ হাসিনাকে নিয়ে কৌতূহল অনেক তুঙ্গে। অনেকে আমার কাছে জানতে চান যে শেখ হাসিনা কেমন আছেন। আমার পক্ষে জানার কোনো উপায় নেই। আমরা জানি তিনি দিল্লিতে আছেন, দিল্লিতেই আছেন কিনা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কারণ তার
অবস্থানটা অত্যন্ত গোপন রাখা হয়েছে তার নিরাপত্তার স্বার্থে। তার কারণ ভারতও তার বিরুদ্ধে তার দেশের শত্রুরা ষড়যন্ত্র করতে পারে। ফলে ভারত সরকার কোনো ঝুঁকি নেয়নি, কখনো শেখ হাসিনার বাসস্থানের কথা কখনো ভারত সরকার ঘোষণা করেনি। কিন্তু সম্প্রতি দফায় দফায় এর আগেও অনেকে গিয়েছেন, আবার এই যে উনি ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে ফিরবেন, এই ঘোষণার পর কয়েকজন ওনার সঙ্গে দেখা করেছেন। গত পরশুদিন সেই সাক্ষাৎকার হয়েছে এবং সেদিনই দ্য ওয়ালে আমি সেই খবরটিও প্রকাশ করেছিলাম যে কারা কারা যাচ্ছেন তার সঙ্গে দেখা করতে। অনেকে ইতিমধ্যে দেখা করেছেন, প্রথম সারির নেতা নেত্রীরা, অ্যাভেলেবল নেতা নেত্রীরা প্রায় সকলেই দেখা করেছেন। এ দফাতেও গুরুত্বপূর্ণ কয়েকজন দেখা করলেন, তার মধ্যে অগ্রগণ্য হচ্ছে বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন, এখনও আছেন। সম রেজাউল করিম, ব্যারিস্টার সম রেজাউল করিম, ইনি লন্ডনে থাকছেন সম্ভবত, এই মুহূর্তে ভারতেই আছেন হয়তো। তিনি 2007-এ তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন শেখ হাসিনার মামলা মোকদ্দমা যে আইনি লড়াই, সেই লড়াইতে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনিও গিয়েছিলেন। আর গিয়েছিলেন রোকেয়া প্রাচী, অভিনেত্রী, বাংলাদেশের খুব নামী অভিনেত্রী। তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং দলের জন্য লড়াই করছেন, এবং তিনি সেই নেত্রী যিনি 2024-এর 15 আগস্ট অর্থাৎ হাসিনা সরকারের পতনের 10 দিনের মাথায় ধানমন্ডির বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিগৃহীত হয়েছিলেন। তিনিও গিয়েছিলেন এই টিমে। আরও বেশ কয়েকজন ছিলেন গুরুত্বপূর্ণ, যারা সাংসদ, সাবেক মন্ত্রী, একটি পার্বত্য চট্টগ্রামের একটি মানে উপজেলার সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, এরকম অনেকেই গিয়েছিলেন। আমার সেই রিপোর্টে সেই নামগুলি সবই লেখা আছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম যে তারা নেত্রীকে কিভাবে দেখলেন। যেটা অধিকাংশের বক্তব্য যে শেখ হাসিনা, এটা হয়তো তারা বলছেন যে এটা শেখ হাসিনা বলেই সম্ভব, ফলে তারা এটা বিস্মিত হননি, কারণ তারা অতীতে শেখ হাসিনাকে এইভাবেই দেখেছেন যে তার মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, এই বিষয়গুলি সম্ভবত তার অভিধানে নেই। ফলে এই যে তিনি একটা ঘোষণা দিয়েছেন যে তিনি ফেস করবেন, এবং উনি তো বলেওছেন যে ফাঁসির মঞ্চ রেডি করুন, আমি ফিরছি। এই যে এত বড় একটা ঝুঁকি একজন মানুষ নিয়েছেন, তার কোনো রকম ছাপ কিন্তু তার মানে চেহারায়, তার আচরণে, তার কথায়, কোনো কিছুতেই এর কোনো ছাপ নেই। তারা বলছেন তিনি সুস্থ আছেন, খুবই সুস্থ আছেন, খুব ভালো রকম সুস্থ আছেন, শারীরিক মানসিকভাবে তিনি অত্যন্ত সবল, অত্যন্ত সুস্থ আছেন, এবং তিনি সেই আগের মতনই উৎসাহ প্রেরণা দেওয়ার মতো কথা বলা, অর্থাৎ যারা দেখা করেছেন তাদের সঙ্গে তিনি তাদেরকে কয়েকজনকে আলাদা আলাদা দেখা করেছেন এবং কিছু নির্দিষ্ট কাজ তিনি তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু যে গোড়ার কথাটি বলেছেন যে সবাইকে একসঙ্গে চলতে হবে, এবং বলেছেন যে আমরা আমাদের দেশে ফিরব, আমরা সবাই মিলে আমাদের দেশে আমরা ফিরব, এই কথাটি তিনি বারে বারে বলেছেন। আমাকে একজন বলছিলেন যে এই যে এত বড় একটা সাজা তার মাথায় আছে, এই ঘণ্টা তিনেকের আলোচনায় কখনো এটা মনে হলো না যে এটা তার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করেছে। তিনি কিন্তু একেবারে খুব মানে আজকাল একটা চালু শব্দ আমাদের এপার বাংলায় আছে, বিন্দাস থাকা, অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত থাকা, কোনো নির্ভাবনায় থাকা, উনি ঠিক তাই আছেন। আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। এই যে যারা গিয়েছিলেন তাদের মধ্যে বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, এছাড়াও তিনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার বিশেষ সহকারী ছিলেন। বিপ্লব বড়ুয়া সেই ব্যক্তি যিনি শেখ হাসিনা যেদিন গণভবন থেকে 5 আগস্ট দুপুরে যখন বেরিয়ে যাচ্ছেন গণভবন থেকে, তখন পাশে এই যিনি ছিলেন তার নাম বিপ্লব বড়ুয়া, এই একমাত্র আওয়ামী লীগ নেতা, তিনি সেখানে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সেই মুহূর্তটা এই আলোচনায়, এই সাক্ষাৎকারে তিনি একেবারে পুঙ্খানুপুঙ্খ তিনি বর্ণনা করেছেন যে ওই মুহূর্তটা কেমন ছিল, এবং তিনি বলছিলেন যে বিপ্লবের
অনেক বেশি অনেক ট্রমা সহ্য করেছে, অনেক বেশি মানসিক যন্ত্রণা সহ্য করেছে এবং বারে বারে চেষ্টা করেছে আমাদেরকে রক্ষা করার। তার জন্য নানান জায়গায় সে ফোন করেছে। কয়েকজন নেতার নামও শেখ হাসিনা বলেছেন যে এই নেতাকে বিপ্লব বড়ুয়া ওই গণভবন থেকে ফোন করছিলেন। অনেক অফিসার, অনেক সেনা অধিকর্তা, অনেক আমলা, দলের অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারী নেতা, তাদেরকেও বিপ্লব বড়ুয়া ফোন করে গণভবনের পরিস্থিতি এবং কি হতে যাচ্ছে এগুলি সব জানাচ্ছিলেন। শেখ হাসিনা বলেছেন যে ওই সময় বিপ্লব যে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে সেটাও খুব প্রশংসনীয়। আবার একটা বড় ধরনের ট্রমার মধ্য দিয়েও তিনি চলছিলেন, কিন্তু তার মধ্যেও ওই দায়িত্বগুলো তিনি পালন করেছেন। পর ফোন করেছেন নানান জনকে, সেইটা যেমন শেখ হাসিনা স্মরণ করেছেন। আবার তিনি প্রত্যেকের পরিবারের খোঁজ খবর নিয়েছেন। প্রায় সকলেরই পরিবারকে তিনি চেনেন, যারা গিয়েছিলেন তাদের প্রায় সকলেরই পরিবারকে তিনি চেনেন এবং তাদের পরিবারের কোন কোন সদস্যরা এই 2 বছরে নির্যাতিত হয়েছে, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের খবরও তিনি রাখেন। প্রত্যেকের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ওর যে ওইখানে আঘাত লেগেছিল সেটা কি অবস্থা, ওর বিরুদ্ধে যে ওই মামলাটা দিয়েছিল সেটা নিয়ে কি হলো, অমুকের যে একটা অপারেশন করানোর কথা ছিল সেটা কি করলো, অপারেশনটা কি হলো। মানে পুঙ্খানুপুঙ্খ আমাকে কয়েকজন বলছেন যে অভাবনীয়, মানে প্রত্যেকের খুঁটিনাটি সমস্ত খোঁজ খবর এবং এক একজনকে কথা বলার সময় তিনি অন্তত 10 থেকে 15 জনের খোঁজ নিয়েছেন। মানে প্রত্যেকের সঙ্গে যখন কথা বলেছেন তখন প্রত্যেকের সঙ্গে কথা বলার সময় আরও অন্তত 10 থেকে 15 জনের উনি খোঁজ নিয়েছেন। অমুকে কেমন আছে, ও কোথায় আছে, ও কি ছাড়া পেল কিনা, ও কি এখনো জেলেই আছে। এই যে যাবতীয় যেটা বলছেন যে একজন নেত্রী কিভাবে দলের জায়গায় কিন্তু আবার তিনি যে প্রত্যেকের পরিবারের সদস্য হয়ে উঠেছেন, এটাও প্রত্যেককে খুব অবাক করেছে। একজন দুজন আমায় বলেছেন যে আমরা খুব বিস্মিত হইনি এই কারণে যে আমরা শেখ হাসিনাকে জানি। এটাই শেখ হাসিনা, যিনি অসম্ভব সাহসী, অসম্ভব তেজি, অসম্ভব জেদি, আবার অসম্ভব মায়াবী, অসম্ভব মানবিক, একেবারে মায়ের মতো, কখনো কখনো আপা বা দিদি, সবটাই তার মধ্যে আছে। অর্থাৎ তিনি সব কিছুর একটা মিশ্রণ। ফলে শেখ হাসিনা ভালো আছেন এই ব্যাপারটা যেমন একটা বড় বিষয়, যেটা অনেকে বুঝতে চাইছিলেন যে এরকম একটা ঝুঁকিপূর্ণ ঘোষণার পর তিনি মানসিকভাবে কিভাবে আছেন বা তার শরীর ভেঙে পড়েছে কিনা। আমি কথা বলেছি, একজন দুজন নয়, বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকেই বলেছেন তিনি খুব সুস্থ আছেন এবং মানসিকভাবে তার মধ্যে, তার কথাবার্তা চলন বলনের মধ্যে একেবারে তিনি প্রধানমন্ত্রী এবং দলের নেত্রী হিসেবে যেভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলতেন ঠিক তাই আছেন। এবং এই যে এত বড় একটা সিদ্ধান্ত তিনি কার্যকর করতে যাচ্ছেন, তিনি যেটা বলেছেন সবাইকে যে কেন এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তিনি কিন্তু তাদেরকে এই আলোচনায়, অর্থাৎ পরশু দিনের আলোচনাতে, তার মানে রবিবারের আলোচনাতে তিনি কিন্তু বারে বারে দুটি কথাই বলেছেন যে আমরা শুধু আমাদের দলের জন্য ফিরছি না, আমাদের দলকে রক্ষা করার জন্য ফিরছি না, আমরা ফিরছি, আমরা আমাদের দল দেশকে পুনরুদ্ধার করব। দেশটা বেহাত হয়ে গেছে, এই কথাটি উনি বলেছেন যে দেশ বেহাত হয়ে গেছে, দেশকে পুনর্নির্মাণ করতে হবে, পুনর্গঠন করতে হবে। আমাকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার আগের যে দুটি প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের প্রথম প্রত্যাবর্তন ছিল হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্গঠন করা, আওয়ামী লীগকে আবার নতুন করে তুলে ধরা। 2007-এ তিনি গিয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। এবারে তিনি যাচ্ছেন রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রীয় কর্তব্য সাধনের জন্যে। উনি কিন্তু আওয়ামী লীগের কথাটা বলছেন না, উনি বলছেন এবারে আমি ফিরছি টু সেভ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে আমি রক্ষা করতে চাই। এটা আমি মনে করেছি যে এটা আমার কর্তব্য, তার কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। ফলে আমার বাবা দেশ স্বাধীন করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন, আমি সেই দেশকে রক্ষা করার জন্যে আমার ভূমিকা পালন করতে চাই। এবং এই কাজে তিনি দলের সবাইকে বলেছেন, কিন্তু কোনো তিনি হুইপ জারি করেননি।
কিন্তু এ তো সবাই জানে যে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন যারা ফিরবে চান না বা ফিরতে চান না বা দ্বিধান্বিত, তাদের কিন্তু আবার এটাও মাথায় রাখতে হয় যে তাহলে তাদের রাজনীতিটাও শেষ হয়ে যাবে। ফলে শেখ হাসিনা যখন ফিরবেন তখন দেশের বাইরে যে নেতারা আছেন সকলেই তার সঙ্গী হবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেমন আছেন শেখ হাসিনা যে কথা আপনাদের বলছিলাম, যে আমার পক্ষে তো তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়নি, কিন্তু যারা সাক্ষাৎ করেছেন তারা কিন্তু মানে বলছেন যে তারা এইটা ভাবেননি যে নেত্রী এতটা মানসিক বল তার, এবং তিনি প্রত্যেকের মধ্যে এই সাহসটা জুগিয়ে দিয়েছেন যে ঝুঁকি আমাদের নিতেই হবে, কারণ এটা দেশের প্রশ্ন। আমি আবারও বলি, আমাকে দুজন নেতা বলেছেন যে উনি বারে বারে এই কথাটা বলছিলেন, দল ব্যাপারটা তো আছেই, কিন্তু উনি বারে বারে বলছেন আমি দেশের জন্য ফিরতে চাই, তোমাদেরকে দেশের জন্য ফিরতে হবে, নিজেদেরকে প্রস্তুত করো, আমাদের ফিরতে হবে, যা পরিস্থিতি আসে আমরা মোকাবিলা করব। কারণ তিনি বলেছেন যে আমি ফিরছি জনগণের ভরসায়। আমি বিশ্বাস করি যে মানুষ এতদিনে তাদের ভুল বুঝতে পেরেছে, ফলে তারা আমাকে গ্রহণ করবে, আমার দলকে গ্রহণ করবে। ফলে কোনো অনাচার অবিচার এটা করাটা খুব সহজ হবে না। ফলে তিনি একেবারে অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই ফাঁসির সাজা, এই যে এত আরও গাদা মানে অসংখ্য মামলা তার বিরুদ্ধে, এখন প্রায় 300-র কাছাকাছি শুধু হত্যা মামলা দেওয়া আছে, তিনি একেবারে নিশ্চিত যে এই সব কিছুই মিথ্যা প্রতিপন্ন হবে। তিনি অনেক কিছু আইনি ব্যাখ্যাও প্রত্যেককে দিয়েছেন যে কেন তার বিরুদ্ধে মামলাগুলো টিকবে না, বা কেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড এটা খারিজ হয়ে যাবে। এ ব্যাপারে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসের কথাও কিন্তু বলতে গিয়ে তিনি কিছু আইনি ব্যাখ্যাও দিয়েছেন যে তার বিচারে কিভাবে অর্থাৎ ওভারস্টেপিং করা হয়েছে, অর্থাৎ এমনভাবে বিচার করা হয়েছে, দ্রুতলয়ে বিচার করা হবে বলে যে একেবারে দিনক্ষণ আগে ঠিক করা হয়েছে যে অমুক দিন রায় দেওয়া হবে, ফলে সেইভাবে বিচার হয়েছে। বিচার শেষ করে রায় দেওয়ার জন্যে দিনক্ষণ ঠিক করা, এই বিচারটি সেইভাবে হয়নি। আগে থেকেই ঠিক করা ছিল যে নির্বাচনের আগেই তাকে একটা সাজা দিয়ে দেওয়া হবে, এবং কঠোর সাজা। ফলে বিচারটা সেইভাবেই হয়েছে যেখানে অনেক গ্যাপ আছে, অনেক ফাঁক ফোকর আছে। শেখ হাসিনা যখন এই সমস্ত কথা বলেছেন তখন তাকে অত্যন্ত আত্মবিশ্বাসী মনে হয়েছে। আর একজন আমায় যেটা বলেছেন, যেটা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, যে শেখের বেটি জেডি বেটি, তিনি বলেছেন যে এটা আমার সিদ্ধান্ত এবং এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত যে আমি দেশে ফিরব। খুব বারে বারে একটা কথা সবার মধ্যে উনি ইনজেক্ট করতে চেয়েছেন, সবার মনে এটাকে উনি গেঁথে দিতে চেয়েছেন, আমরা ফিরব আমাদের দেশে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।